ওয়েলকাম স্টুডেন্টস, স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে আমি স্নেহা তোমাদেরকে ক্লাস 9-এর জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ। ঠিক আছে, আগের ভিডিওটাতে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম পৃথিবীর গতি সম্পর্কে, আবর্তন গতি, পরিক্রমণ গতি এবং বিভিন্ন রকমের বিজ্ঞানীদের সেই সম্পর্কে বিভিন্ন ধারণাগুলো আলোচনা করেছিলাম। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন কিছু আলোচনা করেছি প্রথম পার্টে, তাহলে এই ভিডিওটা দেখে নিও। ওখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা বুঝিয়েছি, জিওসেন্ট্রিক, আমাদের হেলিওসেন্ট্রিক সব কিছু বিষয়গুলো আলোচনা করেছি। তো এখানে আমরা পার্ট 2 আলোচনা করব কি কোরিওলিস বল। ঠিক আছে, আরও অনেক কিছু আলোচনা করব, তার সাথে সাথে ওর প্রভাব, তারপরে আমাদের আবর্তন গতির ফলাফল, সেই সব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব হচ্ছে আবর্তন গতির ফলাফল। ঠিক আছে, আগের ভিডিওটা আমরা কি পড়েছিলাম? আগের ভিডিওটাতে আমরা পড়েছিলাম যে আবর্তন গতিটা কি, একবার রিক্যাপ দিয়ে দিব না। ঠিক আছে, আগের ভিডিওটাতে আমরা বলেছিলাম যে আবর্তন গতি সম্পর্কে, তারপরে পরিক্রমণ গতি সম্পর্কে। এখানে আবর্তন গতির ফলাফলই আমরা শুধু আলোচনা করব, কারণ এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আবর্তন গতির ফলাফল নিয়ে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, এইটা অনেকগুলো পয়েন্ট আছে, খুব ইজি বিষয়, তবেই জিনিসটা নিয়ে কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, তো আবর্তন গতির ফলাফলগুলো আলোচনা করার আগে একবার আবর্তন গতিটা কি বলে নিই। আবর্তন গতি হচ্ছে আমাদের এখানে দেখিয়েছিলাম যে এখানে মাঝখানে পৃথিবী অবস্থান করছে, এখানে এই মাঝখানে সূর্য অবস্থান করছে, এখানে পৃথিবী অবস্থান করছে, বা পৃথিবী ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। এই ঘোরা পদ্ধতিকে আমি কি বলেছিলাম? পরিক্রমণ গতি। আর যখন পৃথিবী নিজ অক্ষের চারিদিকে, মানে নিজেই লাট্টুর মতো ঘুরে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাকে কি বলেছিলাম? আবর্তন গতি। ঠিক আছে, তাহলে আবর্তন গতি কি আরেকবার বোঝা গেল। এই আবর্তন গতির ফলে কি ঘটছে? এই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরে চলেছে, তার ফলে ঘটছেটা কি, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করব। দেখো, পৃথিবীর আবর্তন গতির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল কিন্তু রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত। এখানে যে কটা পয়েন্ট বলবো সেগুলোই স্পেসিফিক্যালি পড়ে রাখবে। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা পয়েন্টও বাদ দিলে চলবে না। দেখো, সহজই আছে। সূর্যের সামনে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই তো সূর্য, তো সূর্যের সামনে পৃথিবী কি করছে? প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, তাই তো। আবর্তন করায় প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায়, ফলে প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের পূর্ব থেকে পশ্চিম দিকে গতি লক্ষ্য করা যায়। তাহলে প্রথম পয়েন্টে আমরা বুঝতে পারলাম যে সূর্যোদয় আর সূর্যাস্ত কোন দিকে হয়, তাই তো। যেহেতু পৃথিবী বললাম যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেই কারণে কি হয়, আমাদের প্রতিদিন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, আর কোথায়? পশ্চিম দিকে অস্ত যায়। ফলে কি হয়, প্রতিদিনের আপাত দৃষ্টিতে, মানে প্রতিদিনের আমরা সেটা দেখতে পারি, সেটা হচ্ছে প্রতিদিন এই পূর্ব দিকে আমরা সূর্যকে উঠতে দেখছি আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখছি, তাই তো। এটাই আমরা এই পয়েন্টে বুঝতে পারছি। ঠিক আছে, ইজি বিষয়। পৃথিবীর আবর্তন গতির ফলে প্রথম কি ঘটছে, সেটা হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্তের একটা মানে চেঞ্জেস হচ্ছে, যে প্রত্যেক দিন সূর্যোদয় হচ্ছে আমাদের এই পূর্ব দিকে, আর হচ্ছে পশ্চিম দিকে প্রত্যেক সময় অস্ত যাচ্ছে। এখানে দেখো, ছবিতে আমি ছোট বড় দেখিয়ে দিয়েছি যে কখন সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত হয়। নেক্সট দেখো কি বলছে, দিন রাত্রির সংগঠন। আবর্তন গতির ঘটার ফলে, এই যে আবর্তন গতি মানে পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে দিন রাত্রির একটা সংগঠন হয়। কেন হয়? এই দেখো, এই যে পৃথিবী আমি বললাম যে প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, তো তার কারণে একবার যখন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের পাক খাচ্ছে, তখন তার একটা অংশ সূর্যের দিকে পড়ছে, তার একটা অংশ সূর্যের দিকে পড়ছে, তো তখন কি হচ্ছে, শুধুমাত্র সেই অংশটাতে আলো পড়ছে, আর তখন ওখানে কি হচ্ছে, দিন। আর তাহলে ওই পাশটা যেহেতু শুধুমাত্র দিন আলো পড়ছে সূর্যের, তার অপর পাশটা তাহলে কি হবে, রাত্রি হচ্ছে। এই পাশটা হচ্ছে কি, রাত। একই বিষয়, এরকম যেহেতু পৃথিবী ক্রমাগত ঘুরতে থাকছে, তো পৃথিবী যখন মোটামুটি ঘুরে আবার পাক খেলো, এক পাক খেয়ে গেল, তখন কি হচ্ছে, অন্য
একটা মানে অন্য দিকে, পৃথিবীর অন্য একটা মুখে, মানে এই দিকটা যেমন রাত হচ্ছে আর এই দিকটা দিন হচ্ছে, তো যখন পৃথিবী এক পাক খেয়ে গেল তখন কি হয়ে গেল, আবার এই পাশটা আমাদের রাত হয়ে গেল, মানে এই পাশটা যেটা রাত ছিল সেটা এখানে দিন হয়ে গেল, কারণ সূর্যের আলোটা পড়ছে। আর যে পাশটা এখানে সূর্য পড়ছিল সেটা যেহেতু পৃথিবী এক পাক খেয়েছে মানে আবর্তন হয়েছে, তাই এই পাশটা এখন রাত হয়ে গেল। দিন রাত্রি এইভাবেই ঘটে। তাহলে দিন রাত্রির এই সংগঠনের কারণটা কি? আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির কারণেই পৃথিবীতে প্রতিনিয়ত পৃথিবীর এক পাশে দিন হচ্ছে আরেক পাশে রাত, আবার যখন এক পা ঘুরে নিচ্ছে তার অপর পাশটা আবার দিন হচ্ছে রাত হচ্ছে, এরমভাবেই সাইকেলের মতো ঘুরতে থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এটাই এখানে আলোচনা করেছে পৃথিবীর দিন রাত্রির সংগঠন। মানে পৃথিবী একটি গ্রহ এবং এর নিজস্ব আলো ও উত্তাপ কিন্তু নেই। পৃথিবী নিজের কি আলো আর উত্তাপ আছে? নেই তো, না হলে তো সূর্যই হয়ে যেত, তাই না? এখানে সূর্যের চারিপাশে সূর্যের একটা নির্দিষ্ট তাপ আছে, যেটা আমাদের পৃথিবীর ওপর পড়ছে, সেই কারণেই তো এখানে আলো অন্ধকারটা হচ্ছে। না হলে যদি সূর্য এখানে না থাকতো তাহলে তো পৃথিবী পুরো অন্ধকারই থাকতো, তাই না? এখানে কোনো আলো, এখানে দিন রাত্রি ঘটতোই না, এখানে দিন রাত্রির যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু ঘটতোই না। ঠিক আছে, তো ফার্স্টেই তাই জন্য একদম ঠিক পয়েন্ট বলেছে যে পৃথিবীর নিজস্ব কোনো আলো উত্তাপ নেই, না হলে আমাদের সূর্যের কোনো প্রয়োজনই হতো না। ঠিক আছে, তো সূর্যের আলোতেই আলোকিত হয়, তাহলে পৃথিবীর নিজস্ব কোনো উত্তাপ নেই, সূর্যের আলোতেই আলোকিত হয়, না হলে হতো না। পৃথিবীর আকৃতি গোল হওয়ায় ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু সমান আলো পড়ে না। ঠিক আছে, এটা কিরম বোঝাতে চাইলে দেখো, পৃথিবীর সব জায়গায় সমান আলো পড়ে না কেন? এই যে তাই জন্য আমরা বলি যে কোথায় সব থেকে বেশি সূর্যের আলো পড়ছে বলো তো, কমেন্ট সেকশনে লেখো। ঠিক আছে, পৃথিবীর সব থেকে বেশি আলো মানে একদম সরাসরি পড়ছে কোথায়? মাঝ বরাবর নিরক্ষরেখার উপর। ঠিক আছে, কেন? কারণ পৃথিবী দেখো সূর্যটা সামনে পুরোপুরি মানে সোজাসুজি কোন অংশটা থাকছে পৃথিবীর কোন পার্টটা সূর্যের একদম সামনাসামনি থাকছে, সেটা হচ্ছে মাঝখানটা। আর মাঝখানে কি রয়েছে? নিরক্ষরেখা। সেই কারণেই নিরক্ষরেখায় প্রচুর পরিমাণে উত্তাপ থাকে, আবার প্রচুর পরিমাণে ঠান্ডাও হয়। ঠিক আছে, সে অঞ্চলটার নাম কি? ট্রপিক্যাল অঞ্চল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের সব থেকে বেশি উত্তাপ দেখা যায়, এখানে আবার যেমন যদি সব থেকে বেশি উত্তাপটা দেখা যায় সূর্যের সরাসরি যে আলোটা আছে সেটা যদি এখানে পড়ে, তাহলে সব থেকে কম কোথায় পড়ে বলো তো? সব থেকে কম পড়ে হচ্ছে এই অংশটা। কোথায়? মেরু অঞ্চলগুলোতে কেমন ভাবে পড়ে? তির্যক মানে আড়ে পড়ে। এখানে সূর্য আঁকলাম, সূর্য আঁকার পর এখানে যদি আমি পৃথিবী আঁকি, এখান থেকে সূর্যের আলোটা সরাসরি পড়ছে, পুরোপুরি একদম উজ্জ্বলতা সরাসরি আমাদের আলোটা পড়ছে একদম। এখানে টেম্পারেচারও তাই জন্য বেশি থাকে, খুব বেশি হয়, দিনের বেলা টেম্পারেচার খুব বেশি হয়। কিন্তু যেহেতু সূর্যের আলোটা এরমভাবে যাওয়াটা কি? তির্যকভাবে যাওয়া। এরমভাবে পড়াটা মানে তির্যক। কিরমভাবে পড়ছে? একে তো এক সাইডটা পড়ছে শুধুমাত্র, আর শুধুমাত্র কিরমভাবে পড়ছে? এই অঞ্চলটা শুধুমাত্র আড়ে পড়ছে, আড়ে, তেমন আলো দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, সেই কারণে মেরু অঞ্চলে একদমই ভালো আলো দেখতে পাওয়া যায়, একদম তির্যকভাবে পড়ে। তো ওই অঞ্চলে যদি পাহাড় থাকে, কিছু থাকে, তাহলে তাতে আমাদের পুরো সূর্যের আলোটা আটকে যাবে, আর সূর্যের আলো ওখানে ভালোভাবে পড়বেই না। তা সব থেকে কম কোন অঞ্চলে সূর্যের আলো পৌঁছায়? মেরু অঞ্চলে। আর সব থেকে বেশি কোথায় পড়ে? নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা জানলাম যে কিভাবে নিরক্ষীয় অঞ্চলে থাকে সরাসরি পড়ে, আর এই অঞ্চলে হচ্ছে তির্যকভাবে পড়ে। এটা ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করে নেওয়াটা দরকার, কারণ এগুলো খুবই কমন কোয়েশ্চেন আসতেই থাকে, একদম শর্ট কোয়েশ্চেনে আসতে থাকবে। ঠিক আছে, আর এই আবর্তন গতিটি ফলাফলের মধ্যে প্রথম পয়েন্টটা আমরা বুঝে গেলাম, সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয়? আবর্তন গতির ফলেই হয়। আবর্তন গতি যদি না থাকতো কোনো সূর্যাস্ত সূর্যোদয় হতো না, কোনো দিন রাত্রির কোনো প্রকার ঘটনাই ঘটতো না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে আমাদের এখানে কতটা গুরুত্বপূর্ণ এই সূর্যের এই পৃথিবীর আবর্তন গতি। ঠিক আছে,
নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, এই পয়েন্টেই আরও আছে দেখো। পৃথিবী, আমি বললাম যে আবর্তনের ফলে পৃথিবীর যে অর্ধেক অংশ সূর্যের সামনে আসে, সেখানে সূর্য কিরণ পড়ে আলোকিত হয়ে দিন ও বিপরীত অর্ধাংশে সূর্যের আলো পৌঁছাতে না পেরে অন্ধকার তথা রাত হয়। যেটা বোঝালাম আর কি আমি আগের আঁকাটাতে, যে এই পাশে আলো যেহেতু পড়ছে তাই এই পাশটা আমাদের এখানে দিন হচ্ছে, আর এ পাশটা যেহেতু পড়ছে না সেই সময় ওখানে রাত হচ্ছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে পৃথিবীর আলো অন্ধকারের সীমারেখা ছায়াবৃত্ত। পৃথিবীর আলো ও অন্ধকারের এই সীমারেখাকে বলে ছায়া। সীমারেখা মানে এই যে আমি বলছি যে পৃথিবী এখানে অবস্থান করছে, এক পাশে হচ্ছে ডে মানে দিন, আরেক পাশে হচ্ছে নাইট। এই যে সীমারেখা তৈরি হচ্ছে, এই যে একটা সীমারেখা তৈরি হচ্ছে না, এই সীমারেখাটাকে বলে হচ্ছে ছায়াবৃত্ত। ঠিক আছে, এই দেখো ছবি, দেখো এখানে লেখাই আছে ছায়াবৃত্ত। ঠিক আছে, এই যে লাইনটা এই হলো ছায়াবৃত্ত। ঠিক আছে, এই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, শর্ট কোশ্চেনে দিয়েই দেবে ছায়াবৃত্ত কাকে বলে, বা হয়তো বলে দিল পৃথিবী এই, বা হয়তো বলে দিল দেখো যে অন্ধকারে যে সূর্যকিরণ পরে আলোকিত হয় সেই দিকটা দিন এবং বিপরীত অর্ধাংশে যেহেতু সূর্যের আলো পৌঁছাতে পারে না তাকে রাত বলে। ঠিক আছে, এই পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখাকে বা এই অংশটাকে বা লাইনটাকে যে জিনিসটা ভাগ করছে সেটাকে বলছে ছায়াবৃত্ত। ঠিক আছে, লাইনটা নোট করবে, ইম্পর্টেন্ট লাইন আসবে। আর কি বলছে দেখো, আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠের পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংগঠিত হয়। আমরা জানতেই পাচ্ছি যে আবর্তন গতির জন্য আগের পেজে পড়লাম যে দিন রাত্রি এটা হয়, সূর্যাস্ত সূর্যোদয় হয়, আর এখানেই তো দিন রাত্রি সম্বন্ধে পড়ছি, তাহলে আবর্তন গতির কারণেই হয়, তো বুঝতেই পারছি। তারপরে কি বলছে দেখ, এখানে অন্যথায় এক পাশে চির আলো অন্য পাশে চির অন্ধকার বিরাজ করে। তাহলে কি হচ্ছে, এক পাশে চির আলো এক পাশে চির অন্ধকার থাকছে। যেহেতু আবর্তন গতির ফলে পৃথিবীর একটা অংশ, শুধুমাত্র একটা ভাগ, অনলি একটা সাইড সূর্যের সামনে পড়ছে, সেই সাইডটা আলো থাকছে, তার অপর সাইডটা মানে এই সাইডটা যেখানটা যেহেতু আলো পড়ছে না সে কারণে এখানটা কি অন্ধকার হচ্ছে, মানে রাত হচ্ছে। পৃথিবীর অবিরাম ঘূর্ণনের ফলে কোনো স্থানে উষা, প্রভাত, মধ্যাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি এই 6টি পর্যায়ে দিবরাত্রি সংগঠিত হয়। ঠিক আছে, এই 6টি পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6টা পর্যায়ের নাম বলো যার ফলে দিবরাত্রি সংগঠিত হয়, আসবেই হ্যাঁ শর্ট কোশ্চেনের মধ্যে। তাহলে এই নামগুলো প্রত্যেকটাই পড়তে হবে, এখানে এরকম নয় যে একটা পড়লে হয়ে গেল বা তিনটে পড়লে, এখানে তিনটেই পড়তে হবে, সরি 6টাই পড়তে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এগুলো সম্বন্ধেও আমরা একদম ডিটেলসে আলোচনা করব, বিকজ এগুলো নিয়ে শর্ট কোশ্চেন দেয়, এগুলো একদম বাদ দিলে চলবে না। অনেকে যদি বাদ দিয়ে দেয়, কিন্তু এগুলো বাদ দিয়ে দিলে অর্ধেক প্রশ্নই কিন্তু এখান থেকে দেবে, তাই ভুল হয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি সংজ্ঞা আর কি হয় জিনিসটা কি আসতে পারে। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনে আসবে। আচ্ছা, তার আগে আমরা পড়ে নিই যে আবর্তন গতির বাকি ফলাফলগুলো কি কি। ঠিক আছে, একটা ফলাফল কি পড়লাম, প্রথম ফলাফল হচ্ছে সূর্যাস্ত, মানে সূর্যাস্ত হয় মানে সূর্য ডুবে যায়, আর একটা হচ্ছে সূর্যোদয় মানে হচ্ছে সূর্য ওঠে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দিন রাত্রি সংগঠন হয়, মানে এই যেহেতু পৃথিবী ঘুরছে তার কারণে একদিকে দিন একদিকে রাত্রি হয়, সেটা হয়। তাহলে এই দুটো কারণ হলো। 3 নম্বর কারণটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিনে 2বার করে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তাহলে দিনে কবার জোয়ার ভাটা হয়, দিনে কিন্তু আমাদের 2বার জোয়ার ভাটা হয়। কোথায় জোয়ার ভাটা হয়, সমুদ্রে। এই দেখো, মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জলরাশি স্ফীত হয় এবং জোয়ার হয়। মানে কি বলছে, এই যে পৃথিবীটা এখানে অবস্থান করছে, পৃথিবীর এখানে চাঁদ অবস্থান করছে, চাঁদের কিন্তু একটা আকর্ষণ শক্তি আছে। ঠিক আছে, যেমন সূর্যের আছে চাঁদেরও তো আছে, সেটাই বলছে চাঁদের আকর্ষণে, মানে সূর্য যেমন
সবাইকে একই এর মধ্যে রেখেছে, আর তাই জন্যই সূর্যকে ঘিরে সব গ্রহ ঘুরছে। কেন ঘুরছে? কারণ সূর্যর শক্তি এতটা বেশি, আকর্ষণ এতটা বেশি, তাই জন্যই ওকে সবাই ঘুরছে, ওর সব থেকে বেশি আকর্ষণ বলে। তারপর হচ্ছে আমাদের আর চাঁদেরও তাই জন্য একটা আকর্ষণ আছে। সে চাঁদের আকর্ষণের কারণে আমাদের সমুদ্রের জলরাশি স্ফীত হয় এবং জোয়ার এর সৃষ্টি হয়। তাহলে আসতে পারে যে কি কারণে আমাদের জোয়ার ভাটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে চাঁদের আকর্ষণে। পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। নেক্সট শর্ট কোশ্চেন আসবে, নোট করবে। পৃথিবী স্থির থাকলে কোন স্থানে 27 এর 3/1 অন্তর উপস্থিত হয়ে একবার জোয়ার হতো। পৃথিবীটা মানে ধরা হচ্ছে যে পৃথিবী যদি স্থির হতো, যেহেতু স্থির নয়, এখানে তো ওটাই হচ্ছে পড়ছি আমরা, যেহেতু পৃথিবী স্থির নয়, আবর্তন হচ্ছে, সেই কারণেই ঘটনাটা হচ্ছে। কিন্তু এখানে কি ধরা হচ্ছে? ধরা হচ্ছে যে পৃথিবী যদি স্থির থাকে তাহলে কোনো স্থানে চাঁদ 27 3/1 মানে 3-1 দিন অন্তর অন্তর করে উপস্থিত হয়ে একবার করে জোয়ার হতো। ঠিক আছে, এত দিন পর পর ও তাহলে জোয়ারটা করতো। যেহেতু পৃথিবী ঘুরতে থাকছে সেই কারণে প্রত্যেক দিন দুবার করে জোয়ার ভাটা হয়। বুঝতে পারা গেছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। কিন্তু পৃথিবীর আবর্তনের ফলে কোন স্থানে প্রতিদিন চাঁদের সামনে এসে মুখ্য জোয়ার, আবার 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড পর বিপরীত দিকে গিয়ে গৌণ জোয়ার। দু প্রকারের জোয়ার দেখেন। তাহলে আমরা এখানে কি জানলাম? জোয়ার কত প্রকার? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার কি আরেকবার পড়ি তাহলে। মুখ্য জোয়ার হচ্ছে যখন পৃথিবীর আবর্তনের ফলে কোন স্থান প্রতিদিন চাঁদের সামনে আসে, তখন হচ্ছে মুখ্য জোয়ার ঘটে। মানে পৃথিবী যেহেতু আবর্তন হচ্ছে, মানে পৃথিবী যেহেতু ঘুরছে, তার ফলে পৃথিবীর কোনো একটা স্থান, ধরো এই স্থানটা চাঁদের এতটা কাছে রয়েছে, চাঁদের যেহেতু এতটা কাছে রয়েছে, ওখানে কি হচ্ছে? মুখ্য জোয়ার ঘটছে। যে জায়গাটা পৃথিবীর এই চাঁদের সামনাসামনি পড়বে, সেখানেই আমাদের মুখ্য জোয়ার ঘটবে। আর কি বলছেন? আবার 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড পর বিপরীত দিকে গিয়ে গৌণ জোয়ার ঘটে। তাহলে কত সময় লাগে? আমরা জানলাম যে দিনে দুবার জোয়ার ভাটা হয়, তাই তো? হ্যাঁ, দিনে দুবার জোয়ার ভাটা হয়। তো এই দিনে দুবার কত সময় অন্তর অন্তর হয়? সময়টা এখানে বলে দিয়েছে দেখো। একে তো দু রকম হয়, মুখ্য জোয়ার গৌণ জোয়ার দুটোই হয় একদিনে। আর কি কখন হয়? ঠিক 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড অন্তর অন্তর এই জোয়ার ভাটা হয়। তাহলে 24 ঘন্টার মধ্যে তো আমাদের 24 ঘন্টা লাগে পুরো দিন রাত্রির এই প্রক্রিয়া করতে, মানে পুরো দিন রাতে, মানে একটা দিন হতে, একদিন বা রাত হতে, মানে এক পাক ঘুরতে, যে এই পৃথিবীর এক পাক এই ঘুরতে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। তার মধ্যে 12 ঘন্টা 45 মিনিট এই 24 মিনিট 44.5 সেকেন্ড পর জোয়ার আর ভাটা ঘটে। তারপরে আবার 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড পর আবার জোয়ার ভাটা ঘটবে। ঠিক আছে, এখানে কি ইম্পর্টেন্ট বিষয় দেখো। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে টাইমিংটা। একদম মানে শর্ট কোশ্চেনে আসবে। ঠিক আছে, শর্ট কোশ্চেনে আসবে, কি আসবে? বলবে যে আমাদের কত সময়, মানে কি সময় অন্তর অন্তর জোয়ার ভাটাটা ঘটে সারাদিন। আমরা তো জানলাম দুবার ঘটে, কিন্তু কত সময় অন্তর অন্তর ঘটে, অন্তরের টাইমিংটা কিন্তু কোশ্চেনে, শর্ট কোশ্চেনে দেবে। ঠিক আছে, নোট করবে। আর কি বলছে দেখো এই, আচ্ছা হ্যাঁ, কত প্রকারের জোয়ার ভাটা কত রকমের হয়? জোয়ার কত রকমের হয়? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। এই দুই প্রকার জোয়ার সমকোণে অবস্থিত স্থানগুলিতে জলরাশির ঢালের দিকে নেমে এসে দুবার ভাটা সৃষ্টি করে। ভাটা কি? আচ্ছা, জোয়ার মানে হচ্ছে যখন জল এই পৃথিবীর কাছাকাছি এই থাকবে, চাঁদের আকর্ষণে ঘটে, যার কারণে জোয়ার হয়। মানে জল এর পরিমাণ, মানে উচ্চতা বেড়ে যায়। আর ভাটা কাকে বলে? যখন উচ্চতা কমে যায়। যখন দেখবে সমুদ্রের ধারে, যখন তোমরা গেছো, নিশ্চয়ই দীঘা গেছো বা পুরী গেছো, তো এখানে সমুদ্রের ধারে দেখবে বেলা 12টার পর হঠাৎ করে জোয়ার আসে, তখন বলে যে সমুদ্রের ধারে যেও না।
কেন বলে? কারণ যদি কোনো এরকম থাকতো, ধরো এখানে হচ্ছে বালি আর এখানে হচ্ছে সমুদ্র, তাই তো, এটা হচ্ছে সি ধরো, আর এটা হচ্ছে আমাদের ল্যান্ড বা আর কি আমাদের এই অংশটা। তো এখানে কি হচ্ছে দেখো, এই জলটা এখানে অবস্থান করছে, নর্মালি এখানে অবস্থান করছে, এটা হচ্ছে ভাটা, ঠিক আছে। এবার ধরো 12টা 12:30 পর বেজে গেছে, মানে এই যে 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড ঘটেছে। তখন কি হলো, এই একই সমুদ্রের এই অংশটা, মানে এই জলটা বেড়ে গিয়ে এখানে চলে যাবে, বেড়ে গিয়ে কোথায় চলে যাবে? এইখানে, ঠিক আছে। দেখো তোমাদের আরো ভালো করে দেখাই আমি। এখানে জোয়ার ভাটার যে প্রক্রিয়াটা ঘটে সেটা তো প্রত্যেক দিনই ঘটে। আর কিরম ভাবে ঘটে, এখানে যেমন এই যে দেখালাম, এখানে আমাদের ভূমি রয়েছে, এখানে জল, যে জলটা এখানে ছিল সেটা হচ্ছে ভাটা, আর যখন জলটা উঠে গিয়ে এইখানে উঠে যাবে সেটা হচ্ছে জোয়ার। জোয়ারের মানে জোয়ার ভাটার মধ্যে ডিফারেন্সটা কি? ভাটা হলে জল একদম নিচে থাকবে, আর জোয়ার হলেই জলটা একদম উপরে উঠে যাবে, অনেক উপরে উঠে যাবে। সেই সময় যাওয়াটা খুবই ডেঞ্জারাস, তাই জন্য যেতেও বারণ করে সমুদ্রের ধারে। আচ্ছা, এটা হলো ব্যাপার, এখানেই হচ্ছে সেটা বোঝাতে চাইছে। তো এটা ভালো করে পড়ে নেবে, ইজি ব্যাপার, বুঝতে পারা গেল। তাহলে দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, এই দেখো, হ্যাঁ এখানে ছবি অলরেডি দেওয়া হচ্ছে, এই ছবিটা একদম ইম্পর্টেন্ট। যখন পড়বে, যখন এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবে না, যখন পয়েন্টগুলো পড়বে তখন অলরেডি পাশে একবার ছবিটা এঁকে নেবে বা ছবিটা দেখে নেবে একবার, ঠিক আছে। একবার ছবিটা এঁকে নিলে বা দেখে নিলে পয়েন্টটা একদম মাথায় থেকে যাবে। ছবি এত গুরুত্বপূর্ণ জিনিস। মুখস্থ ধরো তুমি ভুলে গেছো, তাই তো, ভুলে গেছো জিনিসটা কি ছিল, একবার যদি তুমি ছবিটা মনে করো তাহলে পুরো জিনিসটা মাথায় খেলে যাবে, কারণ ছবির মধ্যেই তো সেই জিনিসটা লেখা আছে, তাই না। ছবি দেখে দেখে লিখে নিলে একদম টিচার পুরো রাইট মার্কস দিয়ে, ফুল মার্কস দিয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা কি দেখো, আমরা আবর্তন গতির ফলাফল পড়ছিলাম, কিন্তু আবর্তন গতির ফলাফলের 4 নম্বর আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। মানেটা কি? সমুদ্র স্রোত মানে সমুদ্রের যে স্রোতটা হয়, আর বায়ু প্রবাহ, বায়ু যে বয়, তো মানে বায়ুটা কোন দিকে বইবে, উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, সেই বায়ু প্রবাহ। আর সমুদ্রের ক্ষেত্র, সমুদ্রটা কোন দিকে বইবে, উত্তর দক্ষিণ, কোন দিকে বইবে, ও যে বইছিল, বইতে বইতে এদিকে যাবে না এদিকে যাবে, সেই জিনিসটা দিক বিক্ষেপ মানে কোন দিকে যাবে, দিকটা আর কি দেখবেন, সেটাও ডিপেন্ড করে কার ওপর, এই আবর্তন গতির ওপর। কিভাবে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে প্রশ্ন আসে। কি বলছে দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে, কি বললো? ড্রয়িং করতে করতে দেখবো, যখনই কিছু পড়বো, যখনই আমরা কিছু নতুন জিনিস পড়ছি, তখনই সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা ড্রয়িং বানিয়ে নেব, আর সেটাও খাতার মধ্যে বলাতে থাকবো, ঠিক আছে। তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি পড়তে পড়তেই দেখবো যে কি বলছে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে, নিরক্ষরেখা থেকে মেরু তো এখানে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে আবর্তন বেগ ক্রমশ হ্রাস পাওয়ায় কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ু, সমুদ্র স্রোত ও ইত্যাদি গতিশীল বস্তু সোজাসুজি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত না হয়ে দিক বিক্ষেপ ঘটে। কি বোঝাতে চাইলো সেটা দেখি। যেহেতু প্রথমেই বলছে কি, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগ কিন্তু কমে যায়। আমরা আগেই পড়ছিলাম যে আবর্তন বেগ সব থেকে বেশি, আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি যে কোথাকার আবর্তন বেগ কতটা বেশি, নিরক্ষরেখা আবর্তন বেগ হচ্ছে 1600 কত, আর তত মেরু ওদিকে আবর্তন বেগ তত কম, ঠিক আছে। তাই তো এখানে সেটাই বলেছে, যেহেতু আবর্তন বেগটা মানে আবর্তন এর স্পিডটা, মানে পৃথিবীর ঘোরার যে স্পিডটা, সেটা যেহেতু কমছে, কোরিওলিস বল আলোচনা করব সেই সম্বন্ধে, প্রভাবে
নিয়ত বায়ু, নিয়ত বায়ু কি, যেটা প্রত্যেক দিন বয়, ঠিক আছে। নিয়ত বায়ু মানে হচ্ছে যে বায়ু প্রত্যেক দিন বয়, ঠিক আছে, তাকেই বলে নিয়ত বায়ু। সবসময় বইতে থাকে, এমন বায়ু নয় যে একটা সিজনাল, একটা নির্দিষ্ট সময় পর আসবে, এই বায়ু সবসময় চলতে থাকে। সমুদ্র স্রোত ইত্যাদি গতিশীল বস্তু সোজাসুজি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে দিক বিক্ষেপ ঘটে। শুধুমাত্র বায়ুই নয়, এই যে বললাম তো বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোত, এই দুটোর দিক চেঞ্জেস হচ্ছে, মানে ওদের পথ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ওরা যে পথে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেটা চেঞ্জেস হচ্ছে। সেটা কেন, সেটা চেঞ্জেস কেন হচ্ছে? কোরিওলিসের বলের প্রভাবে, ঠিক আছে। এই কোরিওলিস বলের প্রভাবে কি হচ্ছে, আমাদের এই নিয়ত বায়ু, সমুদ্র স্রোত আর সব কিছু বস্তুর উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে দিক বিক্ষেপ হচ্ছে। মানে এটা তো উত্তর দিক, এটা দক্ষিণ, তো এখান থেকে এই দিকে বায়ুটা আসছে না, বায়ুটার পথ পরিবর্তন হয়ে যাচ্ছে শুধুমাত্র কোরিওলিস বলের প্রভাবে। কোরিওলিস বলটা কি সেটা সম্বন্ধে আলোচনা করবো এক্ষুনি। উত্তর গোলার্ধে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে প্রবাহকালে ডান দিকে, আর দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে প্রবাহকালে বাঁ দিকে। কি বলতে চাইছে দেখি। আচ্ছা দেখো কি বোঝাতে চাইছে এখানে, সেটা হচ্ছে এই তো আমাদের পৃথিবী অবস্থান করছে মাঝখানে নিরক্ষরেখা, তাই তো। তো এখানে বলছে যে যখন উত্তর দিকে প্রবাহ হয় তখন সেটা ডান দিকে বেঁকে যায়। উত্তর দিকে যখন প্রবাহিত হয়, উত্তর দিকে যদি কোনো একটা হাওয়া প্রবাহিত হচ্ছে, সেটা মানে হাওয়া বইছে, সেটা হয়তো উত্তর থেকে কি হলো, উত্তর দিকে ডান দিকে বেঁকে গেল। আর সেই একই জিনিসই দক্ষিণ গোলার্ধে দক্ষিণ দিকে বাম দিকে বেঁকে গেল। ছবিটা তোমাদের দেখাই, এই দেখো এখানে কি হচ্ছে, এখানে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে গেল, তাই তো। আর এই একই জিনিস দক্ষিণ গোলার্ধের বায়ুটা বাম দিকে বেঁকে গেল। কার জন্য? এটা হচ্ছে কোরিওলিস বলের প্রভাবে হয়। কোরিওলিস বলের কারণে সমুদ্রর দিক আর হাওয়ার যে দিকটা রয়েছে, বায়ুর যে দিকটা রয়েছে, সেটার দিক মানে পথ চেঞ্জেস ঘটে, মানে পথটা পরিবর্তন হয়ে যায়। ও হয়তো সোজা আসছিল, ওর তো সোজাই আসার কথা, উত্তর থেকে দক্ষিণ দিকে সোজা আসতো, কিন্তু না, কি হলো, কোরিওলিস বলের কারণে ও কি হলো, উত্তর থেকে এই দিকে বেঁকে গেল হট করে। আবার সেম একই জিনিস এখানে কি হচ্ছিল, এর হয়তো দক্ষিণ থেকে সোজাই যাওয়ার কথা ছিল, এর হাওয়া মানে বায়ুটা দক্ষিণ থেকে সোজাই যেতে পারতো, কিন্তু যেহেতু কোরিওলিস বলটা হলো প্রভাবিত, সেই কারণে ও কি হলো, এই দিকে বেঁকে গেল। মানে দক্ষিণ গোলার্ধে বাম দিকে, দক্ষিণ দিকে বাঁ দিকে বেঁকে যায়, উত্তর দিকে ডান দিকে বেঁকে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এমসিকিউ কোশ্চেন তো দেবেই, আর এমনি কোশ্চেন্সও থাকবে যে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে যায়। আর এই বলটার নাম কি, কোরিওলিস বল। দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে এই সম্বন্ধে আলোচনা করেছে, বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোতের চেঞ্জেস ঘটে এই আবর্তন গতির ফলে, আর তার মধ্যে সব থেকে বড় এই করে কে, চেঞ্জেসটা করে কে, কোরিওলিস বল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো একে কি বলে, একে বলে ফেরেলের সূত্র। এই কোরিওলিস বলের সূত্রটাকে বলে হচ্ছে কি, ফেরেলের সূত্র। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে, ফেরেলের সূত্র কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নোট ডাউন করো। ফেরেলের সূত্রটা কি? ফেরেলের সূত্র হচ্ছে উত্তর গোলার্ধে, এই উত্তর গোলার্ধ থেকে পুরো ফেরেলের সূত্র কাকে বলে অবধি তোমরা এখান থেকে নোট করে নিতে পারো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নাও যে কি লেখা আছে, মুখস্থ করে নেবে ফেরেলের সূত্র কাকে বলে, ঠিক আছে। উত্তর গোলার্ধে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে প্রবাহকালে ওটা ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে ওই একই জিনিসটা কি হয়, দক্ষিণ গোলার্ধে সেটা বাম দিকে বেঁকে যায়। ভেরি ইজি, একবার ভালো করে ছবিটা দিয়ে পড়ে নিলেই আর কোনো প্রবলেম হবে না, কোনো দিন ভুলবে না, ঠিক আছে। এটা খুব গোলানোর একটা জিনিস, কিচ্ছু গোলানোর নেই, ঠিক আছে। একবার ভালো করে আমার যেটা বলছি সেটা ভালো করে শোনো, আর ছবিটার দিকে তাকিয়ে থাকো, একটা খাতায় ছবি আঁকো,
সবার প্রথমে এই ছবিটা দেখে দেখে আঁকেও, ঠিক আছে? এই ছবিটা দেখে দেখে এঁকে নাও, আর এই ছবিটা দেখে দেখে আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো, তাহলে বোঝা যাবে যে এখানে কোরিওলিস বল বা ফ্রেনেলের সূত্র কি, সব কিছু, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রানুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হয়ে বয়ে, ঠিক আছে? ছবিটা দেখো, এখানে উত্তর গোলার্ধে আয়ন বায়ু, এই যে এটা একই জিনিস যেটা বললাম, উত্তর থেকে ও দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছিল, তারপরে কি হলো, হট করে কোরিওলিস বল হয়ে এসে গেল। এই কোরিওলিস বল কিন্তু একটা কাল্পনিক বল, মানে ভাবা হয় যে এটা প্রতিনিয়ত বয়ে চলেছে, তবে এখানে এরকম নেই যে বল একটা বইছে, এরকম কিছুই নয়, ঠিক আছে? কাল্পনিক বটে, তবে জিনিসটা হয়ে চলেছে, একটা কাল্পনিক বল রয়েছে, যার কারণে আমাদের পৃথিবীতে এই হাওয়ার বা বায়ুর পথের পরিবর্তন হচ্ছে বা পথের চেঞ্জেস হচ্ছে। ও সোজা যেতে যেতে হঠাৎ করে ডান দিকে বেঁকে গেল, উত্তর গোলার্ধে ওটা ডান দিকে বেঁকে গেল, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে গেল, ঠিক আছে? এখানে ওটারই কথা বলেছে। আয়ন বায়ু কোথায় থাকে? 5 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে। আমাদের নিরক্ষরেখার এখানে নিরক্ষরেখা তো 0 ডিগ্রিতে থাকে, তো 0 ডিগ্রিতে থাকে, তো নিরক্ষরেখা যদি এখানে থাকে, নিরক্ষরেখার এখানে মোটামুটি 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 25 ডিগ্রির মধ্যে আয়ন বায়ুটা প্রবাহিত হয়। 25 ডিগ্রি উত্তরে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কেন দক্ষিণ পূর্ব বা কেনই উত্তর পূর্ব? কারণ উত্তর পূর্ব দিক থেকে আসছে, এটা তো পূর্ব দিক, তাই তো? উত্তর পূর্ব দিক থেকে এই বায়ু এদিকে যাচ্ছে, তাই উত্তর পূর্ব। আর এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, সেই কারণে আর এদিকে আছে, তাই জন্য এর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে। এই দেখো, নেক্সট পার্টে আমরা কি আলোচনা করব, হ্যাঁ এতটাই রইল। তাহলে এই আলোচনাটাই এইখানে আমরা ছবির মাধ্যমে ভালো করে দেখে নিয়েছি, আলোচনা ভালো করে বুঝে নিলাম যে উত্তর পূর্ব আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এখানে পুরো ছবিটাতে পুরো পৃথিবীতে কত বায়ু প্রবাহিত হয় সব কিছু লেখা আছে, কোন বায়ু কোন জায়গা থেকে বয়ে বেড়ায় সেই সম্বন্ধে লেখা আছে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো কোনগুলো দেখাচ্ছি, সেগুলো হচ্ছে এই আয়ন বায়ু অফকোর্স। তাহলে এই পুরো এলাকা জুড়ে আয়ন বায়ু কিন্তু বয়, ঠিক আছে? এই পুরো এলাকা জুড়ে আয়ন বায়ু বয়ে বেড়ায়, আর এখান থেকে হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এখান থেকে হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, ঠিক আছে? তাহলে আয়ন বায়ু কোন জায়গা থেকে বয় সেটাও বুঝলাম। আর এখানে ইম্পর্টেন্ট বায়ুগুলো হচ্ছে আয়ন বায়ু, আর হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাই মানে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছিল, তাই দক্ষিণ পশ্চিম। আর উত্তর পশ্চিম কারণ ওপর থেকে এদিকে বেঁকে গেল, তাই, ঠিক আছে? তাহলে এই আঁকাটা ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করে নাও, ভালো করে তোমরা এই আঁকাটা ড্র করে নাও একবার, ঠিক আছে? আর বুঝে নাও, পাশে লেখে বুঝলে আর কোনো প্রবলেম হবে না এই ক্ষেত্রে। দেখো, নিয়ত বায়ুর গতি বিক্ষেপ বলে দুটো ড্রয়িং ভালো করে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। নেক্সট আরও পয়েন্ট আছে, এই বায়ু এই আবর্তন গতির ফলে কি হয় আমাদের এই পড়লাম, গতি, এই বায়ু প্রবাহের গতি, সমুদ্রপৃষ্ঠের গতির পরিবর্তন হয়। তারপর হচ্ছে আমাদের আগের পৃষ্ঠে আলোচনা করলাম কিভাবে আমাদের এটা ঘটে, কিভাবে আমাদের বায়ু প্রবাহ ছাড়াও দিন রাত্রির সংগঠন ঘটে, দিনে দুবার জোয়ার ভাটা হয়, তারপর হচ্ছে সূর্যাস্ত সূর্যোদয় হয়। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সময় গণনা, ঠিক আছে? পৃথিবীর পূর্ণ আবর্তনকালে একদিন লাগে জানলাম, 24 ঘন্টার এক ভাগ ঘন্টা, প্রতি ঘন্টায় 60 ভাগের 1 ভাগকে মিনিট, এবং প্রতি মিনিটের 60 ভাগের 1 ভাগকে সেকেন্ড রূপে গণনা করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সময় গণনার বিষয়টা এখানে কিন্তু বুঝিয়েছে, ভালো করে এখান থেকে আদৌ মুখস্থ করে নিও, ঠিক আছে? পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় পূর্ব দিকের সময় এগিয়ে থাকে আর পশ্চিম দিকে পিছিয়ে থাকে। মানে এই দেখো,
এখানে যেহেতু এখানে দেখাচ্ছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে ও ক্রমাগত ঘুরে চলেছে, ঠিক আছে। তো কি হচ্ছে, যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই পূর্ব দিকে সময়টা এগিয়ে থাকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তো পূর্ব দিকটা একটু আগে রয়েছে, তাই পূর্ব দিকটা আগে চলছে। মানে এই দিকটা যদি এদিকটা পূর্ব দিক হয় তাহলে ও ওদিকে ঘুরতে থাকবে তাড়াতাড়ি, আর এই দিকটা পরে আসবে, তাই তো। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই তো। তাহলে এ যখন ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, এদিক থেকে এদিকে, তাহলে কোন দিকটা আগে রয়েছে, কোন দিকটা আগে ঘুরছে, এই দিকটা ঘুরছে, পূর্ব দিকটা। তো পূর্ব দিকটা আগে ঘুরছে, সে কারণে পূর্ব দিকের টাইমটা একটু বেশি রয়েছে, সময়টা একটু বেশি রয়েছে, আর পশ্চিম দিকের সময়টা পূর্ব দিকের চেয়ে কম রয়েছে, ঠিক আছে, পূর্ব দিকের থেকে কম রয়েছে। এখানে এটাই নিয়ে আলোচনা করব আমরা, আর যে সময় গণনা কেমন করে হয়, আর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে এরকম সময় লাগে, এই লাইনটা ভালো করে মুখস্থ করে নেবে। মুখস্থ, এটা বোঝা গেল তো, ছবি আকারে যেটা দেখালাম, এরকম ছবি দিয়ে দিয়ে পড়লে কোনো প্রবলেম হবে না, আর মাথা দিয়ে বেরিয়েও যাবে না। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট লাইন দিয়েছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে পূর্ব দিকে 4 মিনিট বাড়ে, আর পশ্চিম দিকে 4 মিনিট সময় কমে যায়। ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করে নিও। আরেকটা আছে, সেটা হচ্ছে জীব জগৎ সৃষ্টি। পৃথিবী স্থির থাকলে সূর্যের দিকে পৃথিবীর অর্ধেক স্থানে চিরকাল দিন থাকতো। মানে কি, আমরা যদি আমরা তো ধরছি যে পৃথিবীর আবর্তন ঘটছে, যদি পৃথিবীর আবর্তন না ঘটতো তাহলে কি হতো, পৃথিবীর যদি আবর্তন না ঘটতো, পৃথিবীর একটা দিক সবসময় সূর্যের দিকে থাকতো, আর কি হতো, ওখানে একটা দিকে সবসময় সূর্যের দিকে থাকতো, ওখানেই আলো পড়তো, আর একটা দিক পুরো অন্ধকার। কেমন দেখাচ্ছে, এই সূর্য, এই পৃথিবী, তো এখানে পৃথিবীর আলো, সূর্যের আলোটা তো এক পাশেই শুধু পড়তো যদি পৃথিবী ঘুরতো না, এ পাশটা অলওয়েজ অন্ধকার থেকে যেত। কিন্তু যেহেতু পৃথিবী উষ্ণতার প্রভাবে, এই যে জীবজগৎ সৃষ্টি, চিরকাল দিন হয়ে প্রবল উষ্ণতার প্রভাবে সব কিছু পুড়ে ছাই হয়ে যেত, এবং বিপরীত অংশ চিরকাল রাত হয়ে তুষারবৃত্ত হয়ে যেত। আচ্ছা, যদি সূর্যের আলো না পড়ে তাহলে কি হবে, একপাশে সবসময় যদি সূর্যের আলো পড়ে তাহলে এখানে কি হবে, টেম্পারেচার প্রচুর বেশি থাকবে, তাই তো, টেম্পারেচার বেশি থাকবে, জল শুকিয়ে যাবে, আর ওখানে কি হবে, সব পুড়ে যাবে, টেম্পারেচার অনেক বেশি, জীবজগৎ তৈরি হতে পারছে না, অ্যানিমেলস তৈরি হচ্ছে না, আমাদের এখানে কোনো রকমের তৈরি হবে না, ঠিক আছে, আমার জীবজগতেরই সৃষ্টি হবে না, আর মানে ওখানে কোনো রকমের প্রাণের অবস্থাই তৈরি হবে না, ঠিক আছে। তো এখানে যদি প্রাণের অবস্থা না তৈরি হয় কখন হবে, যদি পৃথিবী স্থির হয়ে থাকে, মানে পৃথিবী যদি এক জায়গায় এরকম থাকে, না ঘোরে, মানে পৃথিবীর আবর্তন যদি না ঘটে। আরেকটা দিক কি হবে, আরেকটা দিক হচ্ছে তুষারপাত থাকবে, ওখানে তো কোনো সময় আর মানে কোনো সময় আলোই পড়ছে না, তাহলে ওখানে কি ঠান্ডা থাকবে, আলো না পড়লে মানে টেম্পারেচার বাড়ছে না, টেম্পারেচার একদম -এর নিচে চলে গেছে। রাতে তো ঠান্ডা লাগে, তাই না, আমরা জানি রাতের দিকে এমনি একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সিজনাল চেঞ্জেসটা বাদ দিয়ে এমনি সময় তো ঠান্ডাই থাকে, যেহেতু সূর্য নেই, তো ওই ঘটনাটাই এখানে ঘটবে। ওখানে কি হবে, তুষারপাত হবে, মানে বরফ পড়বে, ঠিক আছে, যদি পৃথিবী স্থির থাকতো। কিন্তু সে চিন্তা করার তো দরকার নেই, পৃথিবী স্থির নয়, পৃথিবী ক্রমাগত আবর্তনের কারণে ঘুরে চলেছে। সেটা কিরকম হচ্ছে দেখো, জন্মতনা পৃথিবীর আবর্তনের ফলে বিভিন্ন অংশে নিয়মিত সূর্যের আলো পড়ে এবং দিনরাত হয়ে জীবজগৎ সৃষ্টি হয়েছে। এই জীবজগৎ মানে এই যে প্রাণী, আমরা বেঁচে আছি, মানুষ থেকে শুরু করে জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী, সব কিছু এখানে রয়েছে, মানে এত অনুকূল, মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে কি জন্য, কারণ পৃথিবী আবর্তন হচ্ছে, পৃথিবী ঘুরছে বলে। না ঘুরলে একদিকে খুব বেশি টেম্পারেচার, একদিকে পুরো তুষারপাত। নেক্সট কি দেখাচ্ছে দেখো, আমরা এখানে পড়েছিলাম যে দিন রাত্রির সংগঠন, মানে দিন রাত্রি হওয়ার ফলে এখানে উষা, প্রভাত, মধ্যাহ্ন এসব দেখা যাচ্ছে। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, বলেছিলাম না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, তো সেটাই এখানে দেখাচ্ছে। ছায়াবৃত্ত মানে বোঝালাম,
ছায়াবৃত্ত মানে হচ্ছে এই যে পৃথিবী মাঝ বরাবর অবস্থান করছে, এই যে এখানে দিন হচ্ছে, এখানে রাত হচ্ছে, এই যে লাইনটা যেটা আর কি ভাগ করছে একদিকে দিন আর একদিকে রাতকে, একেই বলে ছায়াবৃত্ত। পৃথিবীর আবর্তনের ফলে দিন রাতের আলো ও অন্ধকার ভূপৃষ্ঠের বৃত্তাকার সীমারেখা মিলিত হয়, তাকে বলে ছায়াবৃত্ত। ঠিক আছে, এটা তো বৃত্তের মতোই হয়ে রয়েছে, যেহেতু যেহেতু একদিকে এরকম ভাবে দেখিয়েছে তাই জন্য। এদিকে দেখো, ঠিক আছে। তো এই পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের বৃত্তের সীমারেখা হলো আলোকবৃত্ত বা ছায়াবৃত্ত। যা বললাম আর কি, এখানে বইয়ের ভাষায় লেখা আছে, তোমরা অবশ্যই এরকম ভাবে পড়বে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, দিন রাত্রির বিভিন্ন অবস্থা। এই যে দিন রাত্রির সংগঠন আমরা পয়েন্টটা পড়লাম, ওখানে পড়েছিলাম তো উষা, প্রভাত। এবার এই দিন রাত্রির বিভিন্ন অবস্থা সম্বন্ধে আলোচনা করব। চলো, পৃথিবীর আবর্তনের ফলে ভূপৃষ্ঠের সব জায়গায় দিন রাত্রে কটা ভাগ পড়েছিলাম? 6টা। সেই 6টা এখানে আলোচনা করছি। এক হচ্ছে উষা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আর এগুলো থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ আসবে। এমসিকিউ না এলেও 2 নাম্বার বা 1 নাম্বারের কোশ্চেনে উষা কি, প্রভাত কি, একদম প্রশ্ন কিন্তু দেবে। 6টা পয়েন্টই জলের মতো মুখস্থ করে দেবে। ঠিক আছে, দেখো ছবি, দেখো এখানে আমি ছবির মধ্যে পুরো দেখিয়ে দিয়েছি জিনিসটা, দিন রাতের বিভিন্ন অবস্থা, তাই তো? দিন রাতের বিভিন্ন অবস্থার মাধ্যমে আমি এখানে পুরো দেখিয়ে দিয়েছি যে জিনিসটা কেমন ভাবে হচ্ছে। উষা কি? উষা হচ্ছে বা ডন, এটা হচ্ছে সকাল হওয়ার কিছুক্ষণ আগে বা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যের বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে আকাশে ম্লান আলোকযুক্ত একটা সময়কে উষা বলে। ঠিক ভোর হওয়ার আগের অবস্থাকে, যখন সূর্য মানে প্রায় আর্ধেকও দেখা যাচ্ছে না, ঠিক আছে, একদম একটুখানি উঠেছে, একটুখানি সূর্যের আগের পুরোপুরি ওঠার একদম আগের অবস্থাকে, ঠিক 7টা, সকাল 7টা-5টা করে এখন দেখা যাবে না, কারণ এখন শীতকাল। তো ওই সময়টা করে গরমকালে আরও আগে থেকে দেখা যাবে। গরমকালে তো আরও আগে, যেহেতু দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়, সেই কারণে তখন তাড়াতাড়ি উষা হয়ে যায় বা ডন হয়ে যায়, আর শীতকালে আবার একটু দেরি লাগে। সেটাই এখানে বলছে যে ঠিক ভোরও নয়, ভোরের পর যখন সূর্যটা উঠবে তার ঠিক একটু আগে একটুখানি সূর্য শুধুমাত্র মাথাটুকু দেখা যাবে, সেটাই হচ্ছে উষা। এটাই এখানে লেখা আছে, পুরো এটা পড়ে নেবে। তো এখানে দেখো কেমন করে দেখিয়েছে, এখানে উষা সময়টা দেখিয়ে দিয়েছে, অপরাহ্ন, মধ্যাহ্ন, ঠিক আছে, উষা। এই জায়গাটা করে এখানে পৃথিবীর সময়টাকে দেখিয়েছে। ধরো সূর্য এখানে রয়েছে, ঠিক আছে, সূর্য এখানে রয়েছে, তখন সূর্য যদি আমাদের পৃথিবীর এই অংশটা করে থাকে, মাথার কাছটা থাকে, পৃথিবী তো ঘুরছে, আর পৃথিবীর এই অংশটা মাথার দিকটা এখানে থাকলে উষা এই জায়গাটা করে দেখা যাবে। শুধুমাত্র এই অঞ্চলগুলো তো উষা দেখা যায় না। ঠিক আছে, এটাই দেখাচ্ছে যে উষা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। সূর্য যখন আমাদের পৃথিবী যখন ঘুরতে থাকে, আর সূর্য এই অবস্থা এখানে থাকলো, এখান থেকে ঘুরে ঘুরে এটা হচ্ছে মধ্যাহ্ন, সূর্যাস্ত, এটা প্রভাত, মানে সকালবেলার সময়টা হচ্ছে এখানে দেখিয়েছে। সূর্য এই মানে উঠলো, তখন পৃথিবীর এই অঞ্চলটা করেই কিন্তু উষাটা বেশি ভালো দেখতে পাওয়া যায়, সব জায়গায় আবার দেখতে পাওয়া যায় না। সেটাই দেখিয়েছে, যখন সূর্য একদম উদয় হয় তখন উষা পৃথিবীর এই অংশটা করে দেখতে পাওয়া যায়। তারপরে কি হয়, মধ্যাহ্ন, মানে একদম মাথার উপর রয়েছে সূর্য, ঠিক আছে, তখন এই অঞ্চলগুলোতে মধ্যাহ্ন একদম সরাসরি পড়ে নিরক্ষরেখার ওপর, কারণ মাঝ বরাবর একদম মাথার ওপর থাকে, তখন ওটা হচ্ছে মধ্যাহ্ন। আচ্ছা, উষা নিয়ে আলোচনা করলাম। তারপরে কি হচ্ছে বলে, প্রভাত। আচ্ছা, উষা হচ্ছে একদম মানে সকাল হওয়ার আগের অবস্থাটাকে বলছে, তা সকাল, তার পরের অবস্থা হচ্ছে প্রভাত বা সকাল, মর্নিং। পৃথিবীর আবর্তনের প্রভাবে কোনো স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে যখন আলোকিত অংশে পৌঁছায় তাকে প্রভাব বলে। মানে ছায়াবৃত্ত পেরিয়ে মানে হচ্ছে এই ছায়াবৃত্ত, এই নাইটটা ধরো রাত হয়েছিল, রাত পেরিয়ে এই ছায়াবৃত্ত ছিল, এখান থেকে এই পৃথিবী ঘুরতে ঘুরতে ছায়াবৃত্তটাকে পেরিয়ে ডেতে চলে এলো, তাই জন্য বলছে ছায়াবৃত্ত পেরিয়ে। ঠিক
ঠিক আছে, তাকেই বলে মর্নিং, বিকজ ছায়া পুরোপুরি অন্ধকার পেরিয়ে গেছে আর সকালের দিকে চলে গেছে, তখনই ওটা হয়ে যায় প্রভাত। এখানে সূর্য কেমন দেখাচ্ছে, সূর্য এই জায়গাটা করে অবস্থান করে, এখানটা করে প্রভাত দেখা যায়। নেক্সট পয়েন্ট কি দেখাচ্ছে দেখো, আরও আছে, যেমন মধ্যাহ্ন দেখালাম যে যখন পৃথিবী যখন এরকম অবস্থান করছে, পৃথিবী ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, এই পাশটা করে মধ্যাহ্ন দেখা যাচ্ছে, বিকজ পৃথিবীর ওই জায়গাটা করেই তো অংশটা আমাদের সূর্যের মুখে পড়ে, সেই কারণে ওই পাশটা করে মধ্যাহ্ন। এই দেখো ছবিতে দেখো, এখানে মধ্যাহ্ন এই জায়গাটা করে হচ্ছে। মধ্যাহ্ন কখন হয়, যখন সূর্য একদম মাথার উপর থাকে, তখন কেমন দেখায়, এরকম সূর্য ঘুরতে থাকে আর মাথার ওপরে পুরো একেবারে সূর্যতে থাকে, পুরো সরাসরি সূর্য পড়ে, প্রচুর গরম লাগে। আরেকটা সময় হচ্ছে গোধূলি, মানে সন্ধ্যার একটু আগে। আমরা কি পড়ছি, আমরা পড়ছি দিন রাতের বিভিন্ন অবস্থা। দিন হওয়ার সময় তো অনেক অবস্থা দেখা যায়, দিন হওয়ার আগে উষা হলো মানে ডন হলো, তারপরে প্রভাত হলো পুরোপুরি, তারপরে কি হলো পুরোপুরি মধ্যাহ্ন হলো, তাই তো পুরোপুরি মধ্যাহ্ন হলো। তো ওখানে তারপরে কি দেখাচ্ছে, গোধূলি মানে দুপুরবেলা। দুপুরবেলার সময়টা করে সূর্য কোথায় থাকে, এরকম দুপুরবেলার সময়টা করে সূর্য হচ্ছে এই জায়গাটা করে থাকে, এই জায়গাটা করে থাকে। পৃথিবী তো ঘুরতে থাকছে, পৃথিবীর ঠিক এই অংশটা সূর্যের সামনে পড়ে, ঠিক আছে। তারপরে দেখো কি দেখাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গোধূলি। আচ্ছা গোধূলি কি এখানে কাকে বলে কিন্তু পড়তে হবে, কারণ দিয়ে কোশ্চেন দিয়ে বললো যে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত, ঠিক সূর্যের বিচ্ছুরিত আলোক রশ্মি প্রভাবে আকাশে ম্লান আলোযুক্ত মানে অল্প আলোযুক্ত সময়কে গোধূলি বলে। কি বলে ওটাকে, গোধূলি বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে। সন্ধ্যা হচ্ছে কোন সময়টা করে দেখাচ্ছে আমাদের এখানে ছবিতে দেখো, সন্ধ্যা হচ্ছে এই সময়টা করে সন্ধ্যা দেখাচ্ছে যখন সূর্য চলে গেছে, তাই তো। এখানে সূর্য এতটাই ছিল, সূর্য এতটা আসার পর মোটামুটি দুপুরের দিক করে আমাদের পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবীর এই জায়গাটা করে সূর্যটা চলে আসছে, তাহলে পৃথিবীর এই জায়গাটা করে সূর্যটা চলে আসছে, সে কারণে সূর্যাস্তটা তবুও নিরক্ষরেখীয় অঞ্চলে ভালো মতোই আলো থাকে, কারণ সূর্যটা তো এখানে থাকে, তবুও আলো থাকে, কিন্তু অন্যান্য এলাকায় কিন্তু আলো তেমন ভালো থাকে না। তারপরে হচ্ছে সন্ধ্যা, সূর্য কিন্তু আর যায়নি, সূর্য ডুবে গেছে, তাই তো। এই অবস্থাটাকে কি বলে, সন্ধ্যা। কোনো স্থানে আলো যখন ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে পৌঁছায়, আচ্ছা তাকে কিন্তু বলে সন্ধ্যা, তাই তো। তাহলে ছায়াবৃত্ত পেরিয়ে, এই যে ছায়াবৃত্ত ছিল এটাকে পেরিয়ে যখন পুরোপুরি অন্ধকারে চলে যাচ্ছে, তখন তাকে কি বলছে, আমাদের সন্ধ্যা বলছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। আর প্রত্যেকটা থেকে শর্ট কোশ্চেন দেবে যে কোন স্থানে আলো থেকে ছায়াবৃত্ত বেরিয়ে একদম অংশটাকে সময়টাকে কি বলে, সন্ধ্যা বলে। একদম এমসিকিউ কোশ্চেন্স তো আসবেই, আর হচ্ছে ওই বললাম 1 নম্বরের কোশ্চেনে আসবে। তো এখানে 6টার মধ্যে কিন্তু 6টা পয়েন্টই পড়তে হবে, ঠিক আছে, একটা বাদ দিলে চলবে না। আমি যে ছবিটা প্রোভাইড করেছি এখানে দেখো, এই ছবিটাকে প্রোভাইড করেছি, তো এই ছবিটাকে তোমরা যদি একবার ভালো করে দেখে নাও তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যা বলছি সেটা পড়তে পড়তে শুধুমাত্র এই ছবিটাকে একবার দেখে নিলেই তোমরা পুরো জিনিসটাই করতে পারবে, ঠিক আছে। এই দেখো নেক্সট কি করছে, তাহলে নেক্সট হচ্ছে মিডনাইট, ঠিক আছে। তাহলে আমরা পড়ছিলাম দিন রাত্রি, আমরা দিনের প্রত্যেকটা অংশ পড়ে নিলাম কি কি সময় হয় দিনে, আবার এবার আমরা রাত্রে চলে গেছি, ঠিক আছে। রাত্রির মধ্যে পড়ে হচ্ছে সন্ধ্যা আর মধ্যরাত্রি। অন্ধকার ভূপৃষ্ঠের কোন স্থানে ঠিক বিপরীত দিকে সূর্য মাথার উপর গেলে তাকে মধ্যরাত্রি বলে। কেমন হচ্ছে, মানে হচ্ছে আমাদের এই পৃথিবী এখানে অবস্থান করছে, সূর্য এদিকে পুরো ঘুরে ঘুরে যখন এই দিকটা আমাদেরটা ছিল, যেহেতু এই দিকটা ঘুরে 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 রাত্রি হয়েছে, এ পাশটা রাত্রি। এবারে যখন সূর্য সরাসরিভাবে ফেলছে, মানে সরাসরি ভূপৃষ্ঠের ঠিক বিপরীত দিকে মাথার ওপর, মাথা তো এটাই ছিল, মাথা এখানে সাথে এখানে ছিল মাথা, তো এখানের সাথে সাথে যখন থাকছে তখন হচ্ছে আমাদের এখানে মধ্যরাত্রি। এই
সূর্যটা থাকছে ওই পাশে, কিন্তু আমাদের এদিকে যেহেতু পুরোপুরি অন্ধকার তাই ওটা হয়ে যাবে মধ্যরাত্রি। অন্যদিকে যখন সূর্য পুরো মাথার উপর থাকে, অন্যদিকে যখন সূর্য ওই ওই অঞ্চলে যখন মাথার উপর থাকে, মানে ওখানে যখন মধ্য মানে দিন মধ্যাহ্ন, তখন আমাদের এখানে কি মধ্যরাত্রি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল তো? তোমরা এতে বলবে যে গোধূলি কি, সন্ধ্যা কি, এই কোয়েশ্চেনগুলো আমি যেগুলো বলছি সেগুলো কমেন্ট সেকশনে লেখো। ঠিক আছে, যেগুলো আলোচনা করলাম। উষা কি, ঠিক আছে, কোন সময় উষা হয়। ঠিক আছে, নেক্সট কি কোয়েশ্চেন দেখো। এবার আমরা এতক্ষণ ধরে তো আলোচনা করলাম যে উষা কি, গোধূলি কি। এবার এই উষা গোধূলিটা হয় কেন, সৃষ্টি হওয়ার কারণটা কি? এই দেখো, উষা গোধূলি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে ধূলিকণা, মানে পৃথিবী, বায়ুমণ্ডলের এই বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পুরো পৃথিবীকে ঘিরে কিছু কিছু পুরো বায়ুমণ্ডল রয়েছে। মানে আমাদের পুরো পৃথিবীকে ঘিরে কি কি রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মনে আছে তো? এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার সব কিছু মিলিয়ে একটা বায়ুমণ্ডল তৈরি করছে, যেগুলো পৃথিবীকে অনেক বাইরের ক্ষতি থেকে রক্ষা করে, তাই তো? বাইরে থেকে আসা বিভিন্ন সূর্য রশ্মি, এই রশ্মি আরও উল্কাপাতি সব কিছু কিন্তু থেকে রক্ষা করছে এই বায়ুমণ্ডল। না হলে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী আর এইরকম থাকতে পারতো না, এরকম অনুকূল পরিবেশ বা সুন্দর পরিবেশ থাকতো না। তো তাই হলো বায়ুমণ্ডল। তো এখানে বলছে কি বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে ধূলিকণা। প্রথম বায়ুমণ্ডলের নামটা কি? প্রথম বায়ুমণ্ডলের ওপর একদম আমাদের পৃথিবীর সব থেকে কাছে যে বায়ুমণ্ডল সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই তো? ওখানেই তো সব থেকে বেশি ধূলিকণা, এস্ট কণা সব কিছু ওখানে থাকে। তো ওই ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, গ্যাস দ্বারা সূর্যালোকের বিচ্ছুরণ ঘটে। যে সূর্যটা আসছিল, সূর্যটা ধরো এখানে ছিল, সূর্যটা পড়তে পড়তে হঠাৎ করে এইখানে সোজা পড়ছিল, কিন্তু এই যে যেহেতু এখানে এত কিছু জিনিস আছে, ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, সে কারণে কি হলো, ও আস্তে আস্তে এরকম সোজা আস্তে আস্তে ছড়িয়ে গেল। বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, এসে ছড়িয়ে গেল। তার ফলে এই মৃদু আলো উষা বা গোধূলি লগ্ন সৃষ্টি হয়। ঠিক আছে, যেহেতু সূর্যটা না হলে তো সূর্য সবসময় সূর্যের আলো একদম সরাসরি পড়তো, মানে একদম তেজি ভাবে পড়তো, কিন্তু যেহেতু এত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ রয়েছে, তখনই কিন্তু এই গোধূলি বা উষার তৈরি হয়। সরাসরি পড়ছে না, মানে সরাসরি সূর্যের রশ্মিটা পড়ছে না, মানে সূর্যের আলোটা আসছে না, তখন আস্তে আস্তে কি হয়, বিচ্ছুরণ হয়ে যায় বা ছড়িয়ে যায়, তখন এই হালকা আলোযুক্ত একটা গোধূলি লগ্ন বা উষা হয়। গোধূলি মানে হচ্ছে একদম বিকেলের আগের সময়টা, আর উষা হচ্ছে ভোরবেলা। তাহলে বিচ্ছুরণটা হয় কখন কখন? উষা তো মানে সকালবেলা একদম হয়, আর হচ্ছে গোধূলি মানে একদম দুপুরবেলার পর সন্ধ্যা হওয়ার আগে আগে হয়। ঠিক আছে, আর কি বলছে দেখো, এখানে এটাই আলোচনা করা আছে পুরোপুরি, যে কেন হয় কারণটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গোধূলি সৃষ্টির কারণ প্রশ্নে কিন্তু আসবে। ঠিক আছে, যে গোধূলি সৃষ্টির কারণ বা উষা সৃষ্টির কারণ একদম 3 নম্বরের প্রশ্ন বা অন্তত 2 নম্বরে তো দিয়েই দেবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা ভালো করে পড়ে রাখবেন, যেগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলোই পড়বে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে দেখো সূর্যোদয়ের আগে দিগন্ত রেখা সূর্যের কোণ 18 ডিগ্রি হলে উষা কাজ করে। যখন 18 ডিগ্রিতে থাকে আমাদের সূর্য, তখনই আমাদের এই উষাটা শুরু হয় আর সূর্যোদয় পর্যন্ত স্থায়ী হয়। মানে উষা সূর্যোদয় আগে তো উষা হয়, তাই সূর্যোদয়ের আগে পর্যন্ত বা সূর্য ওঠার আগে পর্যন্ত উষা চলে। তারপর সূর্যাস্তের পর থেকে দিগন্ত রেখার সঙ্গে সূক্ষ্ম কোণে 18 ডিগ্রি হওয়া পর্যন্ত আবার গোধূলি স্থায়ী থাকে। ঠিক আছে, আবার কি বলছে, সকালের দিকে যখন 18 ডিগ্রি সূর্যের সাথে আমাদের পৃথিবী হয়ে রয়েছে 18 ডিগ্রি গুনে গুনে, ঠিক আছে, তখনই এই গোধূলি উষার সৃষ্টি হয়। আবার বিকেলের দিকে যখন সূর্য আবার মানে ডুবে যাওয়ার আগে ঠিক 18 ডিগ্রি যখন হয়ে যায় বা 18 ডিগ্রি, তখন আবার কি সৃষ্টি হয়, গোধূলি। তাহলে কত ডিগ্রিতে গোধূলি বা উষা সৃষ্টি হয় সেটা কিন্তু আসবে, দুটোই 18 ডিগ্রিতে।
শুধু ওটা সকালের দিকে উষা, আর গোধূলি হচ্ছে বিকেলের দিকে। সূর্য দিগন্তের রেখার 6 ডিগ্রি নিচে থাকলে সর্বজন উষা গোধূলি, আর 12 ডিগ্রি নিচে থাকলে তাকে নাবিকদের উষা গোধূলি বলে। 18 নিচে থাকলে তাকে জ্যোতির্বিদ্যার উষা বা গোধূলি বলে। মানে অনেক পক্ষের গোধূলি বা উষা বলেছে, লাইক জ্যোতির্বিদদের ক্ষেত্রে, তারপর হচ্ছে নাবিকদের ক্ষেত্রে উষা গোধূলি কখন হয়। ঠিক আছে, সবকটা পড়ার দরকার নেই, তোমরা 6 ডিগ্রির নিচে সর্বজন, এই সর্বজন ফার্স্ট এডটা শুধুমাত্র পড়ে রাখবে। ঠিক আছে, ফার্স্ট এডটা কখন ঠিক কত ডিগ্রিতে থাকলে গোধূলি উষা হয় সেটা শুধু পড়ে রাখবে। ঠিক আছে, নেক্সট কি দেখাচ্ছে দেখো। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আগের পাতাতে আলোচনা করেছিলাম যে এখানে দেখো, হ্যাঁ এই যে বায়ুমণ্ডলের অবস্থা, এই যে এইগুলো, ঠিক আছে, এই যে বায়ুমণ্ডলের অবস্থা, এই যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের অবস্থা, সরি। তো এখানে আমরা আলোচনা করছিলাম যে কি কারণে এই বায়ুগুলো বেগছে, কোরিওলিস বলের কারণে, তাই তো। এই কোরিওলিস বল সম্বন্ধেই এখানে এবার আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট জিনিস এটা, পুরো 5 নাম্বার কোয়েশ্চেনে দেবেই, একদম খাতায় নোট ডাউন করে দাও, ভিভিআই লিখে দাও জিনিসটাকে, এটা দেবেই। ঠিক আছে, ভেবেই নাও যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোরিওলিস বল দেবেই, আর পুরো বড় করে দেবে, লাইক সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রভাব, ফল, এই সব কিছু দেবে, হয় কি করে, নিয়ন্ত্রক, সব কিছু দেবে। তাহলে কোরিওলিস বল সম্বন্ধে আমরা আলোচনা কিন্তু করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, তবুও আরেকবার এখানে দেখে নিই। কোরিওলিস বল হচ্ছে একটা কাল্পনিক বল। দাঁড়াও এখানে দেখাচ্ছি আমি। ধরো এখানে পৃথিবী অবস্থান করছে, এখানে কাল্পনিকভাবে ভাবা হচ্ছে যে যেহেতু ও পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, তার কারণে একটা বলের সৃষ্টি হচ্ছে। আমরা আগেতেই কিন্তু আলোচনা করে নিয়েছি এই নিয়ে, যখন পূর্ব থেকে পশ্চিম দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যখন পৃথিবী ঘুরছে, তখন এই কোরিওলিস বলটা তৈরি হয়, যার কারণে কি হয়, বায়ু প্রবাহ, বায়ুর দিক পরিবর্তন হয়, আর সমুদ্রেরও দিক পরিবর্তন হয়। এই নিয়ে তো আমরা আলোচনা করেই নিলাম, এই বল নিয়ে এবার একটু জেনে নেব। এটাই হলো কোরিওলিস বল। ঠিক আছে, বলছে পৃথিবীর আবর্তনের প্রভাবে, বললাম পৃথিবীর ঘোরার প্রভাবে গতিশীল প্রাকৃতিক বস্তুর ওপর যে বিক্ষেপ শক্তি, তাকে বলে কোরিওলিস বল। এটা হলো বইয়ের ভাষা, তোমরা বইয়ের ভাষাতেই পড়বে, আমি বুঝিয়ে দিলাম জিনিসটা কিভাবে হয়। যে আমাদের যেহেতু প্রতিনিয়ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব দিকে আমাদের পৃথিবী ঘুরছে, তার কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে যেহেতু ঘুরছে, আমাদের পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠ একটা বল সৃষ্টি হচ্ছে। মানে যেহেতু ঘুরছে, আমাদের সমুদ্র স্রোত, সমুদ্র যে প্রবাহিত হচ্ছিল, ধরো সমুদ্র যদি সোজা হয়ে প্রবাহিত হচ্ছিল, সে হঠাৎ করে বেঁকে গেল, কেন হলো সেটা হচ্ছে এই কোরিওলিস বলের প্রভাবে হলো। এটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর এটা সমুদ্রের ক্ষেত্রে হয়, তারপর হচ্ছে আর বায়ু প্রবাহের ক্ষেত্রে হয়। এই সব ক্ষেত্রে কিন্তু লাইক একটা বল এখানে দেখা গেল যে কোরিওলিস বল, যার কারণে এই সমুদ্রপৃষ্ঠ, মানে সমুদ্র জল আর হচ্ছে বায়ু প্রবাহ দিকটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কোরিওলিস বল। এটাই হচ্ছে কোরিওলিস বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা এখানে লেখা আছে একদম ডিটো মুখস্থ করে নেবে, তাহলেই হবে। কি বলছে দেখো, এই প্রথম কোরিওলিস বল কে বার করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কে প্রথম কোরিওলিস বলটাকে আবিষ্কার করেছেন? কে? ফরাসি অঙ্কশাস্ত্রবিদ গুস্তাভ গ্যাসপার্ড। ঠিক আছে, গুস্তাভ গ্যাসপার্ডি প্রথম 1835 সালে এই কোরিওলিস বলটা বার করেছিলেন। কোরিওলিস বলের কে আবিষ্কার করেন, কোশ্চেন আসতে পারে। এবার কয়েকটা বৈশিষ্ট্য পড়া যাক। ঠিক আছে, জিনিসটা আমি যেরকম করে বোঝালাম সেরকমভাবে বুঝবে। ভালো করে একটা ছবি, এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে দেখবে। ঠিক আছে, এই ছবিটাকে দেখবে আর ভালো করে একবার পড়ে নেবে, ভালো করে বুঝবে জিনিসটা কি। ঠিক আছে, কোরিওলিস বল খুব গুলিয়ে যাওয়ার একটা জিনিস, কারণ বইয়ের ভাষায় যেটা লেখা আছে সেটা খুব শক্ত। ঠিক আছে, বুঝতেই পারছি খুব শক্ত, বাট এই বইয়ের ভাষায় বুঝতে পারবে না, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, বুঝে নাও। এবার বইয়ের শক্ত ভাষাটা পড়ো।
তাহলে এবার তুমি দেখতে পাবে যে বইয়ের শক্ত ভাষাটা কিন্তু বুঝতে পেরে গেছো, যেহেতু আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার দেখা যাক যে কোরিওলিস বলের বৈশিষ্ট্য কী। কোরিওলিস বলের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে কিন্তু শুধু বৈশিষ্ট্য বলেও আসতে পারে। ভূপৃষ্ঠের ওপর বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, প্রাকৃতিক গতিশীল বস্তুর গতির দিকের সঙ্গে সমকোণে অর্থাৎ আড়াআড়িভাবে এই বলটা কাজ করে, সোজা পথ থেকে দিক বিক্ষেপ করে। মানে ওই যে বললাম, ধরো এই সমুদ্র এই দিক থেকে এদিকে আসছিল, একটা বায়ু আসছিল, বায়ু আস্তে আস্তে কি হলো, যেহেতু পশ্চিম এই কোরিওলিস ফোর্সটা আসছে, সেখানে কি হচ্ছে, দিকটা বেঁকে গেল। ঠিক আছে, এই দিক বিক্ষেপ করে, দিকটা বেঁকে গেল, দিকের চেঞ্জেস ঘটালো, সেটাকেই বলছে দিক বিক্ষেপ করা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সমকোণে, কিন্তু এই বলটা কিভাবে লাগে, সমকোণে বা আড়াআড়িভাবে লাগে, যে কোনো একটা বলবে। নেক্সট কোশ্চেন, এই নেক্সট পয়েন্ট, এটি বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবেগের কোনো তারতম্য ঘটায় না, কেবল প্রবাহের অভিমুখ বাঁকিয়ে দেয়। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, গতিবেগ কি আর অভিমুখ কি? গতিবেগ আর অভিমুখের মধ্যে পার্থক্যটা কি, লেখো তো দেখি কমেন্ট সেকশনে। গতিমুখ হচ্ছে আমাদের এই একটা দিক, ধরো সোজা যাচ্ছিল, সোজা যেতে যেতে বেঁকে গেল, এটাকে বলে গতিমুখ। মানে গতিটা সোজা যাচ্ছিল, সোজা না গিয়ে হঠাৎ করে বেঁকে গেল, সেই কারণে ওটাকে বলছে গতিমুখ চেঞ্জেস করছে, মানে যেদিকে যাচ্ছিল তার মুখটা পরিবর্তন করছে, পথটা পরিবর্তন করছে। আর গতিবেগ কি, সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু গতিবেগ আর গতিমুখের মধ্যে একদম গুলিয়ে দিলে কিন্তু কেটে দেবে। গতিবেগ কি, গতিবেগ তো হচ্ছে ওর মানে স্পিড। ঠিক আছে, ও কতটা স্পিডে আছিল, বায়ু স্পিডে যাক আর নাই যাক তাতে কোনো যায় আসে না, ওর স্পিডের কোনো চেঞ্জেস করে না। ও যদি হুড়হুড় করে বাতাস বয় সেটাও ওরমভাবেই যাবে, শুধু কি হবে, ও সোজা যেতে যেতে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এ কিন্তু গতি বেগের কোনো চেঞ্জেস করে না, কিসের চেঞ্জেস করে, গতি মুখের। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবেগের সঙ্গে এই শক্তির সমানুপাতিক সম্পর্কে থাকে। মানে গতিশীল বস্তুগুলোর গতিবেগ যত বাড়ে তাদের দিক বিক্ষেপ তত বৃদ্ধি পায়। মানে ধরো এই যে বললাম যে একজন স্পিডে একটা বায়ু প্রবাহ স্পিডে গেল, তাতেও কোনো চেঞ্জেস নেই, শুধুমাত্র দিকটা চেঞ্জেস করবে, তাই তো। কিন্তু এখানে একটা বিষয় আছে যে গতিশীল বস্তুগুলোর গতিবেগ যত বাড়বে তার দিক বিক্ষেপ তত বাড়বে। মানে ধরো এটা খুব স্পিডে আসছিল, এর গতিমুখ, মানে আর গতিমুখের মানে কিন্তু বলবো না, এবার বুঝে নিতে হবে। গতিমুখ তত বেশি চেঞ্জেস হবে, যত স্পিডে হবে তত বেশি ওটা মাখতে থাকবে, তাই তো। আর যত ধীরে ধীরে হবে তত ওর গতিমুখ বেশি চেঞ্জেস হবে না, একটুখানি হবে। ঠিক আছে, এটাই এখানে বোঝাতে চেয়েছেন, ভেরি ইজি, একবার দেখে নিলেই বুঝতে পেরে যাবে। এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, একদমই শক্ত নয় যতক্ষণ না বুঝতে পারছো। নেক্সট পয়েন্ট দেখো কি বলছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের প্রবাহমান বস্তুর ওপর কোনো শক্তি কার্যকরী হয়, বায়ু সমুদ্র স্রোত প্রবাহিত না হলে এই বল কাজ করে না। ঠিক আছে, এটা বায়ু সমুদ্র স্রোতের ওপরেই মোটামুটি আর কি কাজটা করে, আর বেশি কিছু বস্তুর ওপর ফেলে না, যেহেতু এটা একটা কাল্পনিক বল, তো অন্য কোনো দিকে প্রবাহিত করবে না। আমি যদি হাঁটি আমাকে কোরিওলিস বল বেঁকে দিতে পারে না, তবে যদি একটা দমকা হাওয়া আসে, ওই হাওয়াটা কিন্তু কোরিওলিস বলের একটা অংশ, তো ও যদি কোরিওলিস বল পাবে, ও তো ঘুরে আছে, তখন আমি ঘুরে যাবো, যেহেতু হাওয়া আমাকে ভাসিয়ে নিতে পারে। ঠিক আছে, না হলে আমাকে কিন্তু কোরিওলিস বল কিছু করতে পারবে না। আর কি বলছে দেখো, ভূপৃষ্ঠের এই বলের প্রভাব নিরক্ষরেখায় 0, উত্তর ও দক্ষিণ দিকে ক্রমশ বৃদ্ধি পেলে মেরুতে এটা সর্বাধিক হয়। নিরক্ষরেখার দিকে 0, এই বলের প্রভাব কিন্তু নিরক্ষরেখায় হয় না, নিরক্ষরেখার দিকে এই হাওয়া হয় না। এ দেখো ছবিটা দেখো, আগের ছবিতে আমি দেখিয়েছি যে এই যে নিরক্ষরেখার দিকে কিছু চেঞ্জেস ঘটে না, তেমন করে এখানে কিছু নেই।
ঠিক আছে, এখানে কিছু নেই। যত বাড়তে থাকছে, যত এই সরি নিরক্ষরেখা তো এখানে নয়, সরি নিরক্ষরেখা এখানে নয়, নিরক্ষরেখা এই জায়গাটা করে এখান থেকে কিছু দেখাচ্ছে, এখান থেকে কিছু দেখাচ্ছে, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না যে এখানে কোনো হাওয়া বইছে কি বইছে না এখানে, কারণ এখানে বায়ুতে কোনো কোরিওলিস পড়ছে না। কিন্তু যত এর থেকে বাড়ছে, যত এর থেকে ডিস্টেন্স বাড়ছে, তত কোরিওলিস বল এখানে হচ্ছে, এখানে হচ্ছে, আবার এখানে হচ্ছে, এখানে হচ্ছে, তখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোরিওলিস বল কোথায় ওর প্রভাব থাকে না? নিরক্ষরেখায়, শূন্য শূন্য থাকে প্রভাব। আর কোথায় বাড়তে থাকে? যত মেরুর দিকে বাড়তে থাকে তত ওর প্রভাব বাড়তে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোরিওলিস বলের আমি ছবি দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, ছবিটা আঁকতেই হবে। ঠিক আছে, কোরিওলিস বল সম্বন্ধে যদি কোনো বৈশিষ্ট্য দেয় বা পুরো 5 নম্বরের কোয়েশ্চেন দেয়, ড্রয়িংটা কিন্তু দেবে, না হলে কিন্তু নাম্বার দেবেই না। এখানে ড্রয়িং খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লাস্ট পয়েন্ট দেখো আমরা কি আলোচনা করছি, নিয়ন্ত্রক। এবারে কোরিওলিস বলের নিয়ন্ত্রক নিয়ে আলোচনা করি একটু। কি কি কারণে কোরিওলিস বলটা চলে, এর নিয়ন্ত্রণের মানে বিষয়গুলো কি কি, কিভাবে এ হয়, কাজ করে কি করে? এর কাজ করার হচ্ছে, এই বলের পরিমাণ নির্ভর করে স্থানটা অক্ষাংশগত অবস্থান, স্থানটা কোথায় রয়েছে, তখনই এই কোরিওলিস বলটা প্রভাব পড়বে। এখানে যদি হয় তাহলে কোরিওলিস বল হবে না, এখানে হবে, তো স্থানটার অক্ষাংশর উপর ডিপেন্ড করছে যে কোরিওলিস বলটা প্রভাব পড়বে কি পড়বে না ওই জায়গাটা। ঠিক আছে, 2 কি, স্থানটিতে প্রবাহিত বায়ুর বেগ কেমন, ওর গড় কৌণিক বেগের ওপর, এই সব কিছুর ওপর কোরিওলিস বল 0 থেকে 0%, এই তো এখানে দেখিয়েই দিয়েছে যে 0 ডিগ্রিতে কোরিওলিস বল 0% এফেক্ট করে। তারপরে বাড়তে থাকে, বললাম যে যত বাড়তে থাকবে তত কোরিওলিস বলের কি হবে, প্রভাব বাড়তে থাকবে। নেক্সট পয়েন্ট দেখো, প্রভাব, নিয়ত বায়ু ও কি কি প্রভাব ফেলে, কোরিওলিস বলের প্রভাব কি পড়েই নিয়েছি, আরেকবার দেখা যাক। সেগুলো হচ্ছে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক, বললাম মানে যে বায়ু বইছিল সে বায়ুর দিক পরিবর্তন করে আর সমুদ্রের দিক পরিবর্তন করে। এখানে এটাই লেখা আছে কিভাবে পশ্চিমা বায়ু, মেরু বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে সোজাসুজি যাচ্ছিল না, প্রবাহিত পারে না ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে। আচ্ছা, ফেরেলের সূত্রটা হচ্ছে আসলে যে ফেরেলের প্রধান সূত্র হচ্ছে যে উত্তর গোলার্ধে ডান দিকে বেগবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, এইটুকু হচ্ছে ফেরেলের সূত্র। ঠিক আছে, পুরো জিনিসটা আবার লিখিয়ে দিলাম, তাহলে ওটা আবার কোরিওলিস বল হয়ে গেল। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু হচ্ছে ফেরেলের সূত্র যে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে। ঠিক আছে, এটা হচ্ছে ওই ছবি দেখলেই বুঝতে পারবে যে বললাম আমি যত এই উত্তর পশ্চিমা বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ পশ্চিমা বায়ু, যেহেতু দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম, তাহলে তো এই দিক দিয়েই তো প্রবাহিত হবে, সোজা যেতে গিয়ে কোরিওলিস বলের কারণে বেঁকে গেল, এটাই ঘটছে। ভালো করে বুঝিয়ে দিয়েছি। তারপরে কি বলছে দেখো, আকস্মিক বায়ুর দিক বিক্ষেপ। আচ্ছা, নর্মালি হয়তো যে বায়ুটা অনেক দূর থেকে প্রবাহিত হচ্ছিল সে সোজাসুজি আস্তে আস্তে হঠাৎ করে বেঁকে গেল, সেটা দূর থেকেও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, একটা বায়ু হঠাৎ করে শুরু হলো, সেই বায়ুটা হঠাৎ করে দিক বিক্ষেপ হয়ে গেল। ঠিক আছে, মানে সে আসছিল আস্তে আস্তে হঠাৎ করে সে বেঁকে যেতে পারে কিন্তু। ঠিক আছে, নর্মালি নিয়ত বায়ু কি, নিয়ত বায়ু হচ্ছে প্রত্যেক দিনের যে বায়ুটা থাকে, মানে প্রত্যেক দিন নর্মালি যে বায়ুটা অলওয়েজ প্রবাহিত হয় সেটা হচ্ছে নিয়ত বায়ু। ওটার সাথে সাথে যদি অন্য কোনো বায়ু হুটহাট করে আসে এই জায়গাটা করে, তাহলেও সেই বায়ুটাও কিন্তু হট করে বেঁকে যাবে। ঠিক আছে, এরকম নয় যে শুধুমাত্র নিয়ত বায়ুই বাঁকবে, অন্য কোনো বায়ু বাঁকবে না। এই বলের প্রভাবে ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকের বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার গতির দিকে ঘুরতে ঘুরতে প্রবেশ করে। তাহলে আকস্মিক বায়ু মানে কি, ঘূর্ণিঝড়। আর ঘূর্ণিঝড় হলে তো প্রচুর উল্টো পাল্টা হাওয়া দেয়, তবে সেই উল্টো পাল্টা হাওয়াটাও কিন্তু কোরিওলিস বলের মধ্যেই পড়ছে। যে কি হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার উল্টো দিকে আর দক্ষিণ গোলার্ধে ওটা ঘড়ির কাঁটার দিকে
প্রবাহিত হয়। কোনো ঝড় যদি দক্ষিণ গোলার্ধে শুরু হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হবে, আর যদি উত্তর গোলার্ধে হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার অপর দিকে। ঠিক আছে, অর্থাৎ প্রতীক ঘূর্ণবাদ সম্বন্ধে আলোচনা করেছে যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, যেটা আমরা আলোচনা করলাম যে কোন দিকে বায়ু প্রবাহিত হয় আর কি। ঠিক আছে, এছাড়া আরেকটা পয়েন্ট আছে, অন্যান্য দিক বিক্ষেপ হয় কোরিওলিস প্রবাহের কারণে। যুদ্ধক্ষেত্রে, সমুদ্রে চলা জাহাজ ফাহাজ, অন্য ক্ষেত্রেও কিন্তু দিক বিক্ষেপ হয়। মোটামুটি কি বোঝা গেল? মোটামুটি সমুদ্রর যে দিকটা রয়েছে, সমুদ্র প্রবাহ বা সমুদ্র যে বইছে, এই সমুদ্র একদিকে বইছে, সেইটা বইতে বইতে বেঁকে যায় কোরিওলিস বলের কারণে। আর কি বেঁকে? বায়ু প্রবাহ। এই দুটোই মোটামুটি কোরিওলিস বলের প্রভাবে আর কি ফলাফলে পড়ে আর কি, এদের উপরে প্রভাবটা বেশি পড়ে। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব আমাদের এই পৃথিবীর গতিসমূহ সম্পর্কে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। ওকে।